আমরা আমরা চলে গোলাইভে এসেছি। চলে এসেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত 200 জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূমের পক্ষ থেকে আজকে যারা দর্শক উপস্থিত হয়েছেন এবং আজকের আলোচক সবাইকে আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আজকের আলোচনার বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দৃষ্টিপাত, চর্চা ও প্রয়োগের প্রয়োজনীয়তা। আলোচনা করবেন প্রফেসর ডক্টর শম্পা সেন। ফলে আমরা খুব শীঘ্রই আলোচনায় যাব। তবু আলোচক সম্পর্কে দু একটা কথা আমাদের বলতেই হয় যে ডক্টর সেন খুবই ব্যস্ত মানুষ, নানা কাজে তিনি ব্যস্ত থাকেন, তবু আমাদের যে সময় দিয়েছেন তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর সেন যে প্রচুর কাজে যুক্ত সেটা আমরা আগেই উল্লেখ করলাম। তিনি এমনিতেই সরকারি কলেজে অধ্যাপনা করেন। আমাদের রাজ্যের কলেজে যেমন তিনি পড়িয়েছেন, তেমনি বিদেশের কলেজেও পড়িয়েছেন। সেই অভিজ্ঞতাও তার আছে। দীর্ঘ 25 বছরের অধ্যাপনার অভিজ্ঞতা নিয়ে তিনি চলছেন। শুধু অধ্যাপনার সাথে না, সেই সঙ্গে তিনি মানবিক বিদ্যার চর্চার সঙ্গেও যুক্ত আছেন। এই বিষয়ে তাকে অনেক জায়গাতে বক্তব্য রাখতে হয়েছে। সেটাও তার ব্যস্ততার অন্যতম একটা কারণ। আরেকটা যেটা উল্লেখ করতেই হবে, যেটা তিনি হচ্ছেন তিনি শুধুমাত্র প্রফেসর বা আলোচক নন, তিনি এমনি খুব একজন ভালো অভিনেত্রী। এবং তিনি নাট্য আন্দোলনের সঙ্গে আছেন দীর্ঘদিন ধরে। আমরা সবাই জানি যে স্পন্দন নাট্যগোষ্ঠী আইপিটি এর অন্যতম ব্রাঞ্চ, এবং যারা পশ্চিমবঙ্গে সহ সারা ভারতবর্ষ নাটকের ক্ষেত্রে যে একটা মৌলিকত্ব রেখেছেন সেটা আমরা সবাই জানি। সেই স্পন্দন নাট্যগোষ্ঠীর সঙ্গে তিনি যুক্ত আছেন এবং বহু জায়গায় যে অভিনয়ের অভিজ্ঞতা তার আছে। ভারতীয় গণনাট্য সঙ্গে তিনি যুক্ত। এইসব নানা কাজে তিনি এত ব্যস্ত, তবু আমাদের সময় দিতে পেরেছেন। আমরা সেজন্য আরেকবার তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটা বিষয় যেটা উল্লেখ করতে হবে, তিনি আমাদের বীরভূমের আত্মীয়। ফলে সেই সুবাদে একটা বিশেষভাবে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। যে আমাদের সবার পরিচিত সমিতার সঙ্গে তার একটা সম্পর্ক আছে। সমিতা দত্ত, ডক্টর অসিত দত্তের মেয়ে, সবাই জানি। সমিতার যা সমিতাও এমনিতে আবৃত্তি করতে পারে ভালো এবং অভিনয় করতে পারে, তারও আমাদের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত। ফলে আজকের যিনি বক্তা, তিনি একদিকে অধ্যাপনা করেন, মানবিক বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত অভিনেত্রী। এত এইরকম একজন মানুষকে আজকে আমরা বক্তা হিসেবে পেয়েছি। আমরা ডক্টর সেনের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এরকম আলোচনা করেছি প্রায় আজকে 27তম। আজকে 27তম আলোচনা বিষয়ে আপনি আর সময় না করে আমরা আপনার আলোচনাতে চলে যাব। আলোচনা আমরা শুরু করছি। আজকের বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দৃষ্টিপাত, চর্চা ও প্রয়োগের প্রয়োজনীয়তা। আলোচনা করছেন প্রফেসর ডক্টর শম্পা সেন। ডক্টর সেনকে আলোচনার জন্য অনুরোধ করছি। নমস্কার, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাচ্ছি
বীরভূম জেলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২০০ জন্মবার্ষিকী কমিটি তৈরি হয়েছে। তাদের আমার আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার পরিচয় দিয়েছেন খুব আন্তরিকভাবে বিকাশবাবু। ওনাকে আমি ব্যক্তিগতভাবে এই কদিনের মধ্যেই ওনার সঙ্গে বেশ যোগাযোগ হয়েছে আমার, তো সেই জন্য আমার আরো ভালো লাগলো, কারণ এর সূত্রপাতটা একটা আন্তরিক ঘরোয়া পরিবেশের মধ্যে দিয়েই হলো। এবং আমরা এই বাড়ি থেকে যে সেমিনারগুলো চালাতে পারছি, এটা একটা যেমন আমাদের প্যান্ডেমিকের কালে নতুন অভিজ্ঞতা, তেমনি সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেকের কাছে পৌঁছে যাচ্ছি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে, এটাও একটা নতুন পাওনা। তো এরকম একটা আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তো এরকম একটা সময়কালে আমরা উদযাপন করছি, আলোচনা করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, তার জন্মের ২০০ বছর পর। প্রশ্ন উঠতে পারে কেন, কিসের জন্য এই চর্চা, কেন আজকে ২৬ বা ২৭তম আলোচনা সভা উনি বললেন, তার মানে এর আগে এতগুলো আলোচনা হয়ে গেছে। এবং এত আলোচনা হয়েছে যখন, যেগুলো আমি শুনিনি, দুঃখের বিষয়, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে বহু কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মাননীয় বক্তারা বলেছেন। হয়তো তার অনেকটা আমার পুনরুক্তিও হবে, কিন্তু তা সত্ত্বেও এই চর্চাটা আমরা চালিয়ে যাচ্ছি কেন? কোথায় আমাদের ঈশ্বরচন্দ্রকে নিয়ে ভাববার ২০০ বছর পর প্রয়োজন আছে? কোথায় এবং কেন আমরা আমাদের প্রাত্যহিক দিন যাপনের মধ্যেও এই ইতিহাস চর্চার ধারাটাকে অব্যাহত রেখে যাব? এই নিয়ে আমি দু চার কথা আপনাদের বলবো। আমি প্রথমেই বলছি যে যেহেতু অনেক আলোচনা এর আগে হয়ে গেছে, ফলত হয়তো অনেক কিছু রিপিটেশন হবে, কিন্তু মহামানবদের নিয়ে পুনরুক্তিও বারংবার আমরা করলে মনে হয় তার চর্চার ভিতরে গভীরে প্রবেশ করতে পারি। আজকে 14ই ফেব্রুয়ারি, দিনটা আমরা জানি এখন কাগজে, বিভিন্ন প্রচার মাধ্যমে, নানান ব্যবসায়িক আয়োজনে 14ই ফেব্রুয়ারি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চর্চা হয় না, কারণ বিশ্বে এটা উদযাপিত হয় ভ্যালেন্টাইন্স ডে হিসেবে, বিশ্বের প্রেমের দিবস। বেশ ভালো কথা, প্রেমের উদযাপনে কোনো গালমন্দ করার কিছু নেই, কারণ এটা নতুন রকমের একটা প্রেমের বাণিজ্যিকীকরণ। আমি কোনো গালমন্দে না গিয়েও বলছি, সেই দিন কেন আমরা বিদ্যাসাগরকে নিয়ে কথা বলছি, বা কোথায় আবার নতুন করে বিদ্যাসাগরকে ফিরে দেখা দরকার। আসলে সময় ২০০ বছর পেরিয়ে গিয়ে আমাদের সমাজ কোনখানে দাঁড়িয়ে আছে সেটা বোঝার জন্য দরকার। যে সমাজ এখন ভ্যালেন্টাইন্স ডেও উদযাপন করে, সেই সমাজ ২০০ বছর আগে থেকে এই যে এগিয়ে এলো, তার সংগঠন কাজে যারা মূল দায়িত্ব নিয়েছিলেন, তাদের অবদানটা আমাদের স্মরণ করতে হয়। এবং একই সঙ্গে আমরা মাথায় রাখবো এটাও যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এখন শুধুমাত্র বইয়ের পাতায় বা এরকম আলোচনা চর্চার মধ্যেই নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে প্রাত্যহিক রাজনীতি হচ্ছে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, তার বিতর্ক, এবং মনীষীদের বিভিন্ন সাইনবোর্ডে ছবি ঝোলানো রাজনৈতিক নেতাদের পাশেই, সেটা কি আদৌ বিদ্যাসাগর চর্চার একটা সুযোগ্য দিক, একটা প্রপার ওয়ে? এভাবেই কি চর্চা করা উচিত? অর্থাৎ মনীষীদের কথা যখন বাংলার সংস্কৃতির প্রসঙ্গে বারংবার উচ্চারিত হয়, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সংস্কৃতি চর্চাটা কেমন করে করা উচিত।
ইতিহাস চর্চাটা কেমন করে করা উচিত, ইতিহাসকে বিকৃত করে বা ইতিহাসের নতুন বাণিজ্যিকীকরণ করে, ইতিহাসের নতুন রাজনীতিকরণ করে যারা বিদ্যাসাগরকেও রাজনীতির আঙিনায় এনে ফেলেছেন, আমাদের 19 শতকের নানান মনীষীদের রাজনীতির আঙিনায় এনে ফেলেছেন, যথার্থ একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দিয়ে নয়, একটা বিকৃত রাজনৈতিক অভ্যাসের মধ্যে দিয়ে। সেই চর্চাটাকে বন্ধ করবার জন্য, সেই বাণিজ্যিকীকরণটাকে বন্ধ করবার জন্য, সেই রাজনৈতিক বেসাতিটাকে বন্ধ করবার জন্য সত্যি সত্যি আমাদের 200 বছর আগের ইতিহাসকে আবার নতুন করে ফিরে দেখা দরকার। এই কারণেই আজকে বিশ্বময় বা এখানেও অনেকের মধ্যে, সমাজের সব পরিসরে নয়, বিভিন্ন মানুষের মধ্যে নিশ্চয়ই নন, যারা যে কৃষকরা ট্রাক্টর নিয়ে দিল্লি ঘিরে আছেন তাদের মধ্যে নিশ্চয়ই এখন প্রেমের দিবস উদযাপনের কথা মাথায় আসছে না, বা যারা পেটের ভাতের কথা ভাবছেন তাদের মধ্যেও আসছে না হয়তো, কিন্তু অনেক মানুষই এটা উদযাপন করছেন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তার মধ্যেও কেন আমরা এই চর্চা চালিয়ে যাব, বা আজকে যারা শুনছেন এই আলোচনায় তাদের এই আলোচনা শোনাটাও যে আমাকে কতটা উজ্জীবিত করছে, সেটা মূলত এ কারণেই যে চর্চাটা বিদ্যাসাগরকে নিয়ে চর্চা, রাজা রামমোহন রায়কে নিয়ে চর্চা বা রবীন্দ্রনাথকে নিয়ে চর্চাটা যথাযথ হোক, তার পিছনে শিক্ষার আলোক থাকুক, ইতিহাসটাকে যেন আমরা একেবারে যথার্থ তথ্য সহ, ঐতিহাসিক বিবরণ সহ স্মরণ করতে পারি। এবার আমি মূল প্রসঙ্গে চলে আসি। আমি বললাম যে সমাজ সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন যারা 19 শতকে, তাদের মধ্যে অন্যতম ছিল বা মহত্তম পুরুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, 19 শতকের যে বিতর্কিত, তথাকথিত বিতর্কিত নবজাগরণ, সেই নবজাগরণের মূল কেন্দ্রে ছিলেন নগর কেন্দ্রিক, কলকাতা নগর কেন্দ্রিক, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, পাশ্চাত্য চেতনায় উজ্জীবিত বা পাশ্চাত্য চেতনায় এনলাইটেন্ড, আলোকপ্রাপ্ত যে নতুন বুদ্ধিজীবী, তারা ছিলেন মূলত 19 শতকের নবজাগরণের মূল পুরোধা। এবং এদের বেশিরভাগই কিন্তু আমরা লক্ষ্য করি যে জন্ম নিচ্ছেন বা বিকশিত হয়েছিলেন কলকাতার নাগরিক পটভূমিতে, বেশিরভাগই অভিজাত ধনী বংশের সন্তান, যেমন হিন্দু কলেজের একটা বিরাট অবদান ছিল সেক্ষেত্রে। এমনকি রাজা রামমোহন রায়, তিনিও কিন্তু বড় হচ্ছেন, যদিও তিনি কর্মসূত্রে দেশের বিভিন্ন জায়গায় থাকতেন, কিন্তু 1815 সাল থেকে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস করছেন। এবং তারপর থেকে রামমোহনের বিভিন্ন সমাজ সংগঠন, সমাজ সংস্কার, ধর্ম সংস্কারমূলক কাজে যোগদানের যে মহান ব্রত, তা আমরা লক্ষ্য করি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, রামমোহন রায় কিন্তু প্রথম বিলেত যাচ্ছেন না। একটা তথ্য আপনাদের দিয়ে, যেটা একটা ইন্টারেস্টিং তথ্য, পার্থ চট্টোপাধ্যায়ের লেখায়, সমাজবিজ্ঞানী পার্থ চট্টোপাধ্যায়ের লেখাতেই আমি পেয়েছি, যে অষ্টাদশ শতক থেকেই আমরা দেখতে পেয়েছি ভারত থেকে, মূলত মাদ্রাজ বন্দর দিয়ে প্রায় 1000 খানিক ভারতীয় ইংল্যান্ডে যাত্রা করেছিলেন। তাদের সংখ্যাটা প্রায় 1000 খানেক হবে। এবং
এরা কিন্তু বেশিরভাগই যেতেন কোনো না কোনো কাজে, বেশিরভাগই অত্যন্ত নিম্ন, তথাকথিত নিম্নবৃত্তির কাজ, অর্থাৎ বিভিন্ন ইংরেজের গৃহে দাসীগিরি। অনেক মহিলাও যাচ্ছেন সেই সময়, অধিকাংশই প্রায় মহিলা, তারা যাচ্ছেন বা ছোটখাটো কোনো পেশার জন্য অথবা কেউ ব্যবসা বাণিজ্য করবার জন্য যাচ্ছেন। এরকম অষ্টাদশ শতকে কিন্তু অনেক মানুষ, অনেক ভারতীয় মূলত মাদ্রাজ বন্দর থেকে বিলেতের অভিমুখে যাত্রা করতেন। এর মধ্যে আমরা প্রথম বাঙালি হিসেবে পাই 1766 সালে, তার মানে 19 শতক নয়, অষ্টাদশ শতকের মধ্যভাগে 1766 সালে প্রথম যে বাঙালি বিলেত গিয়েছিলেন, অর্থাৎ রামমোহনেরও আগে মেদিনীপুরের হিজলি বন্দর দিয়ে তিনি প্রথম যাচ্ছেন, জাহাজে উঠছেন। তার নাম হচ্ছে মির্জা শেখ ইতেসামউদ্দিন। ইনি অত্যন্ত পণ্ডিত ছিলেন ফার্সি ভাষায়, আরবি ফার্সিতে অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি মূলত মুঘল সম্রাট শাহ আলমের দূত হিসেবে যাত্রা করছেন, এবং তখন তিনি যে ট্রাভেলগ লিখছেন, ভ্রমণ বৃত্তান্ত লিখছেন, তাতে আমরা তার জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেই সময়কার ইউরোপের ছবি পাচ্ছি। এরপর মাথায় রাখতে হবে 1830 সালে যখন রাজা রামমোহন রায় বিলেত যাচ্ছেন, তখনও কিন্তু তিনি বিলেত গিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের দূত হিসেবে, অর্থাৎ তখনও মুঘল শাসনের একটা অবশেষ থেকে যাচ্ছে। এবং আজকের দিনে যখন আমি এই কথাটা কেন বলছি, যে আমাদের মনে রাখতে হবে আমাদের দীর্ঘদিনের ইসলামিক যে শাসন তার ইতিহাসের কথা। আরবি ফার্সি ভাষায় তখন সরকারি ভাষা হিসেবে স্বীকৃত ছিল, যে কোনো কাজে ব্যবহারের জন্য আরবি ফার্সি ভাষাই প্রচলিত ছিল সারা ভারতবর্ষ জুড়ে। রাজা রামমোহন রায়ও কিন্তু ইংরেজি ভাষা খুব ভালো জানতেন না, ফার্সি ভাষা যতটা ভালো জানতেন। ফলত এটা ভাবার কোনো কারণ নেই যে হঠাৎ করে আমাদের মধ্যে একটা ইংরেজি শিক্ষার প্রচলন এসে গেল। আরবি ফার্সি ভাষার যে এতকালের চর্চা বিভিন্ন ইসলামিক শাসকদের সূত্রে, সেই যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আজকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এই চর্চার মধ্যে দিয়ে, এই সমস্ত আলোচনার মধ্যে দিয়ে আমরা এটা দেখিয়ে দিতে চাই যে না, রাজা রামমোহন রায়ও কিন্তু ইংরেজির থেকে অনেক ভালো জানতেন ফার্সি ভাষাটা, এবং তার লেখা বইও আমরা পাই। আমরা বিভিন্ন লেখাপত্রের মধ্যে দিয়ে তার ফার্সি ভাষা চর্চার ইতিহাস জানতে পারি। এবং তিনিও গেছেন 1830 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের দূত হিসেবে। এরপর আমাদের দেশে, মূলত বঙ্গদেশে, সিপাহী বিদ্রোহের পরবর্তীকাল থেকে আমি বলবো আরো বেশি করে আমাদের বঙ্গদেশ থেকে বিলেত যাওয়ার একটা প্রচলন হলো। এবং এই সমস্ত বঙ্গদেশীয় মানুষজন যারা বিলেতে যাচ্ছেন, তাদের নানান ভ্রমণ বৃত্তান্তে আমরা যেমন তাদের অভিজ্ঞতার কথা পাই, তেমনি এখানে যারা ছিলেন, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে শুরু করলেন 19বিংশ শতাব্দীতে, যারা মূলত কলকাতা নগর কেন্দ্রিক কিছুটা ধনী অভিজাত বংশের সন্তান, তাদের কিন্তু একটা অসম্ভব আনুগত্য ছিল পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা, সংস্কৃতির প্রতি। তাদের অনুরাগ, তাদের আসক্তি, তাদের শ্রদ্ধা এবং ইংরেজ শাসকদের প্রতি রীতিমতো আনুগত্য ছিল প্রথম দিকে, তা আমরা জানি। এমনকি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, তাদের সঙ্গেও ইংরেজদের যে সখ্যতা এবং ইংরেজদের প্রতি তাদের আনুগত্যের কথাও আমরা নানান ইতিহাসের তথ্য থেকে জানতে পারি। আমি এ কথা এ কারণেই বলছি যে এই পটভূমিতে বিদ্যাসাগর কোথায় ব্যতিক্রমী একটা ভূমিকা নিয়ে দাঁড়ালেন, এটা বুঝে নেবার জন্য এই পটভূমিটি স্মরণ করে নিয়ে আমরা বিদ্যাসাগর চর্চার দিকে দৃষ্টিপাত করতে পারি। মনে রাখতে হবে
বিদ্যাসাগর কিন্তু এই সময়কার একমাত্র প্রায় ব্যতিক্রমী ব্যক্তিত্ব, যিনি কলকাতা নগরে জন্মাচ্ছেন না, যিনি ধনী অভিজাত পরিবারের সন্তান নন, যিনি একেবারে হতদরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান এবং গ্রাম থেকে তিনি শহরে আসছেন শিক্ষা লাভ করবার জন্য। প্রচন্ড দারিদ্র্যের সঙ্গে, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে তার যে শিক্ষা লাভের ইতিহাস, তার যে বিকশিত হওয়ার ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু তার ব্যক্তিত্বে একটা লড়াকু জেদ, একটা অসম্ভব অনমনীয় পুরুষকার তৈরি করছে। এবং এটা আমাদের বারবারই স্মরণ করতে হবে যে বিদ্যাসাগর এমন একজন মানুষ যিনি ওই সময়ে যখন স্বাধীনতা স্পৃহা, স্বাধীনতা চেতনা বা জাতীয়তাবাদী আন্দোলন এগুলো তেমন ভাবে দানা বেঁধে ওঠেনি, সেই সময় থেকে প্রথম আমরা বিদ্যাসাগরের মধ্যে সেই স্বাধীনতা স্পৃহা লক্ষ্য করি। অর্থাৎ ঔপনিবেশিক শাসনের কাঠামোর মধ্যে দাঁড়িয়ে বিদ্যাসাগরের সমকালীন আরো অনেক ব্যক্তিত্ব বা তার পূর্বতন আরো অনেক মনীষার মধ্যে আমরা ঔপনিবেশিক কাঠামোর প্রতি, ইংরেজদের প্রতি যে আনুগত্যের সুর লক্ষ্য করি, বিদ্যাসাগর তার মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম। তিনি কিন্তু তার স্বাধীন চেতনা নিয়ে, তার অনমনীয় পুরুষকার ও ব্যক্তিত্ব নিয়ে যখন প্রয়োজন হয়েছে তখনই ইংরেজ প্রভুদের সঙ্গে রীতিমতন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। যখনই কোনো জায়গা থেকে তিনি অপমানিত হয়েছেন তখনই কিন্তু তিনি সেই জায়গা থেকে পদত্যাগ করে সরে এসেছেন। এই প্রসঙ্গে আমরা জানি স্কুল পরিদর্শকের চাকরি থেকে ইস্তফা দিয়ে অপমানিত হয়ে তিনি তার রিপোর্টটি বদলানোর জন্য যে ইংরেজ প্রভু নির্দেশ দিয়েছিল, তিনি সেই রিপোর্ট বদলাবেন না বলে এক কথায় সেই স্কুল পরিদর্শকের চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে এলেন। তখন কিন্তু বিদ্যাসাগরের কোনো চাকরি নেই, তখন তিনি অনেক অনেক প্রস্তাব পেয়েছিলেন চাকরি, তা সত্ত্বেও তিনি সেই সমস্ত চাকরিতে যোগ দেননি। তিনি তখন বিভিন্ন সংস্কৃত বই লিখতে লাগলেন, উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদি ইত্যাদি, যেগুলোর এতটাই তখন বিক্রি হয়েছিল যে সেই সময় চাকরিতে ইস্তফা দেবার পরেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাসে ৫-৬ হাজার টাকা শুধুমাত্র রোজগার করতেন বই বিক্রি থেকে। ফলত কোনো জায়গায় আপোষ, কোনো জায়গায় নিজের মতামত থেকে সরে আসা বা ইংরেজ প্রভুদের প্রতি আনুগত্য তিনি প্রকাশ করেননি। যেমন ভাবে তিনি হিন্দু সমাজের প্রতিক্রিয়ার শক্তিদের সঙ্গে আজীবন লড়াই করে গেছেন, তেমন ভাবেই তিনি কিন্তু তার স্বাধীন চিন্তা চেতনা নিয়ে যেখানে ইংরেজ শাসকদের দ্বারা অপমানিত হয়েছেন, সাথে সাথে তার জবাব দিয়ে সেই জায়গা থেকে ইস্তফা দিয়ে অথবা তার ব্যক্তিত্ব, তার যে অবস্থান সেটি বজায় রাখতে পেরেছেন। এই চারিত্রিক দৃঢ়তা 19 শতকের ব্যক্তিত্বদের মধ্যে বিদ্যাসাগরকে মহত্তম হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এতজন মনীষার মধ্যেও আমরা কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বারবার মহত্তম হিসেবে স্মরণ করি? তার মূল কারণ এই মহত্ব, এই দৃঢ়তা, প্রত্যেকটি ক্ষেত্রে তার যে ব্যতিক্রমী প্রকাশ, সেটি বিদ্যাসাগরকে প্রতিষ্ঠিত করছে এই ভূমিকায়। আরেকটি জিনিস আমি আপনাদের স্মরণ করাবো, যেটা নিয়ে অনেকেই কথা বলেন, আমিও আবার বলবো, কারণ এখনকার আমাদের যে সমাজ, আমাদের যে রাজনৈতিক প্রতিবেশ, যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে দাঁড়িয়ে বিদ্যাসাগরের জন্মের 200 বছর পর হিন্দু ধর্ম কি, হিন্দু ধর্ম উদযাপন কাকে বলে,
সেই নিয়ে নানান প্রশ্ন উঠছে, বিতর্ক উঠছে। ব্রাহ্মণ পরিবারের সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19 শতকের পটভূমিতে দাঁড়িয়ে একটি বাক্য ঈশ্বর সম্পর্কে খরচ করেননি। এটা খুব লক্ষণীয় যে সেই সময়কার যে ধর্ম আন্দোলন, সেই সময়কার যে সমাজ সংস্কার আন্দোলন বা অনেক লেখাপত্র, সেই যাবতীয় লেখায় আর অন্যান্যদের লেখায় কিন্তু ধর্ম বা ঈশ্বর চেতনা হচ্ছে একটা প্রধান বিষয়। অথচ ঈশ্বরচন্দ্রের রচনাবলিতে, তার কর্মসাধনায় ঈশ্বর নিয়ে প্রায় কোনো কথাই তিনি ব্যক্ত করেননি। এমনকি নানান স্মৃতি কথা থেকে তাকে যারা দেখেছেন সেই সময় তাদের আলোচনা থেকে, যেমন ক্ষুদিরাম বসুর লেখা স্মৃতি কথা থেকে জানতে পারি আমরা ব্রাহ্মণ বংশের সন্তান হয়েও বিদ্যাসাগর, এমনকি সংস্কৃত কলেজের অধ্যক্ষ যিনি, তিনি কিন্তু সন্ধ্যান্নিক পর্যন্ত করতেন না। তার জীবনযাপনের মধ্যে যেমন ধর্মাচরণ ছিল না, হিন্দু ধর্মের পৈতেটুকু উপবিতটুকু হয়তো তিনি ধারণ করতেন পর্যন্ত, কিন্তু কোথাও তিনি কোনোখানে হিন্দু ধর্মের সংস্কার বলতে আমরা যা বুঝি, ধর্মাচরণের যে সমস্ত লক্ষণ আমরা জানি, সেগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত করেননি। এমনকি জীবনের শেষের দিকে যখন তিনি সাঁওতাল পরগনার কর্মাটারে চলে গেলেন, তখন আদিবাসী সাঁওতালরা তাকে অত্যন্ত ভালোবেসে মুরগি এনে উপহার দিত খাওয়ার জন্য। তিনি তখন বলছেন, নানান স্মৃতি কথা থেকে জানতে পারি, তিনি তখন বলছেন, এই দেখ আমার পৈতে রয়েছে, আমি কি মুরগি খাই? কিন্তু তিনি সস্নেহে মুরগি গ্রহণ করছেন। মানে 200 বছর আগে জন্মানো একজন মানুষ, সংস্কারের কোনো বাধা নিষেধ তিনি মানছেন না। তিনি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মতন ধর্ম পরিবর্তন করেননি। হিন্দু ধর্মের মধ্যে বিধবা বিবাহের মতন বিধবা বিবাহ চালু করার সপক্ষে আন্দোলন করে, বহু বিবাহ রদ করার জন্য আন্দোলন করে তিনি যে বার্তা সমাজের কাছে দিয়েছিলেন, সেটা কিন্তু এক মহান সেকুলার মানুষের বার্তা। আজকে আমরা সেকুলারিজম বলতে কোট আনকোট যা বুঝি, তার একেবারে মূল মন্ত্রটি নিহিত ছিল বিদ্যাসাগরের মধ্যে। একটা আশ্চর্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি তার সারা জীবন, তার কর্মসাধনা, তার শিক্ষা সাধনা, তার যাবতীয় দয়া, দান, ধ্যান সবকিছুর মধ্যে কিন্তু রয়েছে শুধুমাত্র মানবিকতা এবং একই সঙ্গে অসম্ভব দৃঢ়, একেবারে উজ্জ্বল একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। একটা জিনিস আমি আরেকবার স্মরণ করতে চাই আজকের দিনে, যেটি নিয়ে অনেক আলোচনা সত্ত্বেও বারবার আমরা আবার সেই আলোচনায় করব, তা হলো নারী মুক্তি সংক্রান্ত ভাবনার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান। আমরা জানি যে 19 শতকের যাবতীয় যে ধর্ম আন্দোলন, সমাজ আন্দোলন, শিক্ষা সংস্কার ইত্যাদির মূলে কিন্তু ছিল নারীর মুক্তি সংক্রান্ত ভাবনা, যেটা আজকের দিনে ভীষণ উল্লেখযোগ্য একটা বিষয়। আজকের দিনে ভারতবর্ষে যখন নারীরা সমস্ত ক্ষেত্রে লাঞ্ছিত হচ্ছে, একটা ভয়ের পরিবেশে বাস করছে, তারা সমাজের যে কোনো ক্ষেত্রে নারীদের ওপর লাঞ্ছনা, একেবারে গৃহকোণ থেকে শুরু করে সমাজের যে কোনো প্রতি পরিবেশে নারীদের উপর অত্যাচার, লাঞ্ছনা চূড়ান্ত পর্যায়ে গেছে, তখন বারবার স্মরণ করতে হয় আমাদের সেই মনীষীদের, বিদ্যাসাগরের মতো মানুষকে, যিনি 200 বছর আগে ভেবেছিলেন নারী মুক্তি সম্পর্কে। বিদ্যাসাগরের আগে রাজা রামমোহন রায় নারী মুক্তি সংক্রান্ত ভাবনার জন্যই সতীদাহ নিবারণের আন্দোলন করছেন। সেই কালে দাঁড়িয়ে হিন্দু সমাজের যে প্রবল
রক্ষণশীল শক্তি, প্রতিক্রিয়ার শক্তি, তাদের বিরুদ্ধে গিয়ে এ কাজ করা যে কি কঠিনতম লড়াই ছিল সেটা আমরা জানি। তার উত্তরসূরি হিসেবে বিদ্যাসাগর কিন্তু ধর্ম সংস্কারের অন্য পথে গেলেন না রামমোহনের মতন। ব্রাহ্ম সমাজ আন্দোলন যেমন গড়ে তুলেছিলেন রাজা রামমোহন রায়, রামমোহন রায় যে ধর্মমত, ব্রাহ্ম ধর্মমত প্রচলন করেছিলেন, বিদ্যাসাগর সেই পথে হাঁটলেন না। যদিও আমরা জানি যে তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে, তত্ত্ববোধিনী পাঠশালার সঙ্গে তার অত্যন্ত গভীর যোগাযোগ ছিল এবং তিনি ব্রাহ্ম সমাজের অনেকের সঙ্গে অত্যন্ত গভীরভাবে আত্মীয়তার বন্ধনে যুক্ত ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু বিদ্যাসাগর ধর্ম সংস্কারের অন্য পথটিকে বেছে না নিয়ে বেছে নিয়েছিলেন নারীর মুক্তির পথটি। তখনকার দিনের হিন্দু সমাজের বাল্য বিধবারা 4 বছর 5 বছর বয়সে বিবাহের পর তাদের অকাল বৈধব্য, ভয়াবহ কষ্টের মধ্যে যারা দিন কাটাতেন, তাদের মুক্তি সম্পর্কে যেমন রামমোহন ভাবলেন সতীদাহ নিবারণের মধ্যে দিয়ে, সেই কাজটাকে আরো একটু এগিয়ে নিয়ে গেলেন বিদ্যাসাগর। শুধুমাত্র সতীদাহ নিবারণ নয়, এবার নারীর প্রতিষ্ঠা, তার স্বীকৃতি, অর্থাৎ যে নারীর সতীদাহের সতীর চিতা থেকে উদ্ধার পেয়ে আসবে, সেই বিধবা নারীকে নতুন করে জীবন স্রোতে ফিরিয়ে দেবার জন্য বিধবা বিবাহ আন্দোলন এবং বিধবা বিবাহের অন্যতম কারণ হিসেবে বহু বিবাহ নিরোধ সংক্রান্ত আন্দোলন তিনি শুরু করলেন। আমরা জানি এর জন্য বিদ্যাসাগরকে কি ভয়ঙ্কর অপমান, লাঞ্ছনা এবং আক্রমণের মধ্যে দিয়ে যেতে হয়েছে বছরের পর বছর। তাকে খুন করবার চক্রান্ত পর্যন্ত হয়েছে। চরম আঘাত হেনেছে হিন্দু সমাজের রক্ষণশীল সমাজের পাণ্ডারা বিদ্যাসাগরের প্রতি, এবং তারা অনেকেই সেই সময় ছিলেন সমাজে অসম্ভব প্রতিষ্ঠিত। কিন্তু বিদ্যাসাগর তার যে ভিতরের আহ্বান, তার অন্তরাত্মার যে আহ্বান নারীদের উদ্ধারের জন্য, মেয়েদের সমস্যা দূর করবার জন্য, তাকে তিনি অস্বীকার করতে পারেননি। তিনি রামমোহনের কাজকে আরো খানিকটা এগিয়ে নিয়ে গেলেন বিধবা বিবাহ নিরোধ সংক্রান্ত, বিধবা বিবাহ আন্দোলন এবং বহু বিবাহ রদ সংক্রান্ত আন্দোলনের মধ্যে তিনি বিভিন্ন রকম বিতর্কমূলক পুস্তিকা রচনা করলেন। আমরা জানি তার লেখাপত্রের মধ্যে দিয়ে শুধুমাত্র কাজটা নয়, লেখাপত্র ছাড়াও, বিতর্ক ছাড়াও বিধবাদের বিবাহ দিয়ে তিনি এই সমাজ আন্দোলনের কাজটা বজায় রাখলেন। যুদ্ধ জারি রইল এবং সেই কালে বিধবাদের বিবাহ যখন তিনি প্রথম সুকিয়া স্ট্রিটে বিবাহ দিচ্ছেন, তখন সমাজ জুড়ে ছি ছি রব পড়ে গেছে বিদ্যাসাগরের বিরুদ্ধে। নানানভাবে তার চরিত্রহানি হচ্ছে, তাকে খুন করবার চক্রান্ত পর্যন্ত ঘটছে, এবং এই একটা ভয়ঙ্কর সমাজ থেকে বিদ্যাসাগর এত আঘাত পেয়েছিলেন যে পরবর্তীকালে তিনি চলে যান একেবারে আদিবাসী সমাজের মধ্যে আশ্রয় নেবার জন্য। যে সমাজের তিনি এত উপকার করেছেন, সেখান থেকে তার এত আঘাত তিনি পেয়েছিলেন, সে কথা আমরা জানি। কিন্তু এই বিধবাদের বিবাহ দান করতে গিয়ে তখনকার দিনে ৮০,০০০ টাকার উপর ঋণ হয়ে গিয়েছিল বিদ্যাসাগরের। এটাও আমরা নানান স্মৃতিকথা থেকে জানতে পারছি এই তথ্য। সেই ঋণ শোধ করবার জন্য অনেকে এগিয়ে এসেছিলেন, চেষ্টা করেছিলেন বিদ্যাসাগরের ঋণ দয়াপরবশ হয়ে শোধ করবার জন্য। কিন্তু বিদ্যাসাগর কাগজে, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছিলেন যে না, তার ঋণ শোধ করবার কোনো দরকার নেই,
তার নিজের ঋণ তিনি নিজেই শোধ করতে পারবেন এবং তিনি তা করেও ছিলেন। কারণ আমরা জানি তিনি যে সমস্ত কাজে নিযুক্ত ছিলেন সারা জীবন, সংস্কৃত কলেজের অধ্যক্ষ পর্যন্ত, ফোর্ট উইলিয়াম কলেজ, তারপর স্কুল পরিদর্শক হিসেবে, তারপরে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত কাজে তিনি যুক্ত ছিলেন এবং সেই সঙ্গে শেষ পর্যন্ত তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে তার কর্মজীবন শেষ করছেন এবং তার সঙ্গে তার অসংখ্য বই প্রকাশিত হচ্ছে, যে বইগুলোরও একটা বিরাট বিক্রয় মূল্য ছিল। তার ফলে তার সংগৃহীত অর্থ, তার রোজগারের যাবতীয় অর্থ, তিনি তার যা জীবনযাপন ছিল সামান্যতম কিছুতেই চলে যেত তার, সেই জীবনযাপন করেই, সেই অত্যন্ত সাধারণ জীবনযাপন করে দয়ার সাগর বিদ্যাসাগর কিভাবে মানুষের সেবায় ব্রতী হয়েছিলেন এবং নারীর মুক্তিকল্পে এগিয়ে এসেছিলেন সে ইতিহাস আমরা জানি। এই নারী মুক্তির ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কিন্তু আমাকে সব থেকে বেশি নাড়িয়ে দিয়ে যায় এবং একই সঙ্গে বহুবিবাহ রদ করবার জন্যেও তিনি যে প্রচার করছেন, তিনি বিভিন্ন বিতর্কমূলক পুস্তক রচনা করছেন, তিনি নানান মতবাদের মধ্যে দিয়ে, তার বই লেখার মধ্যে দিয়ে এবং তার কাজের মধ্যে দিয়ে, কর্মসাধনার মধ্যে দিয়ে নারী মুক্তির মহান কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা জিনিস আমরা বারবার আলোচনায় পাই, বিভিন্ন আলোচনায় উঠে আসে, যেটা আজকের দিনে প্রায় অনেকটাই গল্প কথার মতো হয়ে গেছে। আমরা বহু ক্ষেত্রে তার সত্যতা সম্পর্কেও হয়তো সন্দিহান হই। সেটা হলো বিদ্যাসাগরের মাতৃভক্তি। মানে বিদ্যাসাগর মায়ের ডাকে, মা ভগবতী দেবীর ডাকে দামোদর নদ পেরিয়ে গিয়েছিলেন সেই প্রচন্ড দুর্যোগ সংকুল রাতে। সেটা সত্যি কি আদৌ সত্যি নয়, সেই সময় বন্যা হয়েছিল কি হয়নি, এই নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু যে বিষয়টি এর মধ্যে থেকে সব থেকে উল্লেখযোগ্যভাবে উঠে আসে তা হলো সেই কালের একজন পুরুষের, অনমনীয় পুরুষকারের মাতৃভক্তি, মায়ের সম্পর্কে শ্রদ্ধা। এবং দেখুন, আমি বারবারই বলতে চাইছি যে পুরুষতান্ত্রিক সমাজের বাতাবরণের মধ্যে, সেই রকম একটা পিতৃতান্ত্রিক সমাজ কাঠামোর মধ্যে দাঁড়িয়ে বারবার মাতৃদেবীর শরণাপন্ন হচ্ছেন বিদ্যাসাগর, মায়ের আদেশ মাথা পেতে নিচ্ছেন, তার কর্মব্রতের মহান সঙ্গিনী করছেন তার মাকে। এই যে মায়ের প্রতি তার শ্রদ্ধা, তার সম্মান জ্ঞাপন, এর থেকেই বোঝা যায় তার মেয়েদের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন তিনি। এবং এটাই তার ব্যক্তিত্বের অসম্ভব এগিয়ে থাকার আরেকটা প্রমাণ। আজকের দিনেও যে পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে, পিতৃতান্ত্রিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে আমরা সমাজের প্রতিটা ক্ষেত্রে, একেবারে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে সমাজে ধর্ষণ, মেয়েদের উপর অত্যাচার, নানান কিছুর মধ্যে দিয়ে মেয়েদের লাঞ্ছিত হতে দেখি। আজকের থেকে 200 বছর আগে দাঁড়িয়ে একজন মানুষ প্রথম মেয়েদের মুক্তিকল্পে এতটাই চিন্তা ভাবনা করছেন, যেটা আজকের দিনে মানবী বিদ্যা চর্চার ক্ষেত্রেও একটা অবশ্যম্ভাবী উপাদান। এই যে স্বাধীন চেতা বিদ্যাসাগর, তিনি মেয়েদের সম্পর্কে শুধু মুক্তিই নয়, তাদের আত্মপ্রতিষ্ঠার কথা ভাবছেন। সেই জন্যই শিক্ষা বিস্তারে তিনি যখন যুক্ত ছিলেন শিক্ষা বিস্তারের কাজে, তখন রেকর্ড সংখ্যক স্কুল তৈরি হচ্ছে তার উদ্যোগে। অর্থাৎ একজন সংগঠক হিসেবেও শুধুমাত্র লেখক নন, শুধুমাত্র পণ্ডিত নন, শুধু বিদ্যার সাগর নন, শুধু দয়ার সাগর নন, একজন সমাজ সংগঠক, শিক্ষা সংগঠক হিসেবেও তার যে অবদান, সেটাও আমাদের আশ্চর্য করে, বিস্মিত করে। এই বিস্ময়কর প্রতিভা, এই বিস্ময়কর যে মানুষ, সেই মানুষের
জীবনের অনেক দিক সম্পর্কে আমরা নানান স্মৃতিকথায় বা তার আত্মজীবনীতে বা তাকে নিয়ে লেখা চণ্ডীচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী বা অন্যান্য জীবনীর মধ্যে দিয়েও আমরা বিদ্যাসাগরের জীবন সম্পর্কে নানান আলোকপাত পেয়েছি। হরপ্রসাদ শাস্ত্রীর রচনা, শিবনাথ শাস্ত্রীর রচনার মধ্যে দিয়ে যারা বিদ্যাসাগরকে ঘনিষ্ঠভাবে দেখেছেন তারা তার ব্যক্তিত্বের প্রতি আলোকপাত করেছেন। রবীন্দ্রনাথের অসামান্য লেখাও আমরা পাই। যেটা অদ্ভুত একটা দিক আমাকে আমার মনোযোগ আকর্ষণ করে, আজকের দিনে যেটা চর্চা হওয়া দরকার সেটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি যে জীবনের শেষের দিকে এসে তিনি হোমিওপ্যাথি চর্চা করতেন, অর্থাৎ তার বিচিত্র বিদ্যায় আগ্রহ। 19 শতকের অনেক ব্যক্তিত্বের আমরা দেখেছি বিচিত্র বিদ্যায় আগ্রহ ছিল। বিদ্যাসাগরেরও গরিব মানুষের জন্য চিকিৎসা, নিকট আত্মীয়দের জন্য, বন্ধু বান্ধবের জন্য চিকিৎসার একটা আগ্রহ তার ছিল, এবং তিনি সেই সাঁওতাল পরগনাতেও দরিদ্রতম মানুষদের জন্য হোমিওপ্যাথির বাক্স হাতে নিয়ে সেই সাঁওতাল আদিবাসীদের চিকিৎসা করে বেড়াতেন নিজের খরচায়। সেই ইতিহাস আমরা জানি। একটা তথ্য আমরা পাই যে বিদ্যাসাগর মেয়েদের প্রতি কতটা দরদি ছিলেন। একেবারে কচি বিধবাদের মুখ দেখে তার যেমন চোখ দিয়ে দরদর করে জল পড়ত, তিনি সংকল্প করেছিলেন এই বালিকাদের বিবাহ দিয়ে তাদের জীবনে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। তিনি সংকল্প করেছিলেন শুধু বিবাহদানই নয়, তাদের শিক্ষা লাভের জন্য, আত্মপ্রতিষ্ঠার জন্য বিদ্যালয় তৈরি করবেন। তার উদ্যোগে তৈরি হয় অসংখ্য মেয়েদের স্কুল। সেই বিদ্যাসাগরই অত্যন্ত দরদি মন নিয়ে মেয়েদের স্ত্রী রোগের বিভিন্ন চিকিৎসা করছেন। এই তথ্য আমরা পাই, আমরা ডক্টর কৃষ্ণা রায়ের বইতেও দেখেছি যে বিদ্যাসাগর, আমরা তার বিভিন্ন জীবনী থেকেই পেয়েছি এই তথ্য, যেটা কৃষ্ণাদি পরে আলোচনা করেছেন। বিদ্যাসাগর যখন হোমিওপ্যাথি ওষুধ দিতেন তখন এমনকি নিজের পুত্রবধূকেও সস্নেহে কাছে টেনে তার নানান অসুখ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। এমনকি মেয়েদের গর্ভধারণের সময়কার সমস্যা, গর্ভপাতের সমস্যা, তাদের যে প্রাত্যহিক নানান অসুখ বিসুখ, স্ত্রী রোগের নানান খুঁটিনাটি, সেগুলোকেও একজন ডাক্তারের মতোই পরম মমতায় জেনে নিয়ে তার চিকিৎসা করতেন। আমি বারবার বলছি, 200 বছর আগেকার একজন অসামান্য ব্যক্তিত্বের কতখানি বৈজ্ঞানিক মন থাকলে, কতখানি দরদ থাকলে, কতখানি নারীর প্রতি ভালোবাসা থাকলে এই কাজ তিনি করতে পারেন তা প্রত্যেকটি পদক্ষেপে প্রমাণিত হয়। আমি সব শেষে তার লেখালেখি নিয়ে কিছু কথা বলবো, কারণ এখনো আমাদের প্রায় হয়তো 40-45 মিনিট আমরা এটা আলোচনা করছি। আমরা জানি যে আমাদের বাংলা ভাষা তৈরি হতো না, এই ঋজু নির্মিত কাঠামোটাই তৈরি হতো না যদি না বিদ্যাসাগর থাকতেন। কেননা তখনও পর্যন্ত বাংলা ভাষায় একটা আরবি ফার্সির ছাঁদ, সংস্কৃতের ছাঁদ ভীষণভাবে প্রাধান্য পাচ্ছে, এবং তারপর এলো ইংরেজি ভাষার আদর্শ অনুসরণ করে বাংলা ভাষাকে গঠনের একটা ইতিহাস। বিদ্যাসাগরই কিন্তু প্রথম পুরুষ রামমোহনের পর যিনি বাংলা ভাষাকেও নিজস্ব চলনের মধ্যে, বাংলা ভাষার যে নিজস্ব রূপ, সেই নিজস্ব রূপের কাঠামোর মধ্যে
দাঁড় করালেন। বিদ্যাসাগরই বোধহয় প্রথম পুরুষ, তিনি বাংলা ভাষারও নতুন রকমের একটা মুক্তির সন্ধান দিলেন, মুক্তির আকাশ খুঁজে দিলেন আমাদের ভাষা চর্চার ইতিহাসের ক্ষেত্রে। আমরা জানি যে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে যখন যুক্ত হলেন, করণিক হিসেবেও তিনি থেকেছেন, কিন্তু মূলত তিনি যখন বিভিন্ন বইপত্র রচনার দায়িত্ব নিয়ে যুক্ত হলেন, তখন তার প্রথম লেখা প্রকাশিত হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, এবং ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য এ লেখা প্রকাশিত হয়েছিল। তারপর তার যে সমস্ত রচনা প্রকাশিত হয় তার বেশিরভাগটাই ছিল মূলত ছাত্র পাঠ্য রচনা, অর্থাৎ শিক্ষা সংস্কারক বিদ্যাসাগর শিক্ষাদানের জন্য বাংলা ভাষার একেবারে প্রাথমিক বুনিয়াদটা তৈরি করবার জন্য অসংখ্য লেখা লিখছেন। এর মধ্যে বেশ কিছু ছিল তার মৌলিক রচনা, বেশ কিছু অনুবাদমূলক রচনা, কোনোটি হিন্দি থেকে অনুবাদ, কোনোটি আরবি ফার্সি থেকে অনুবাদ, কোনোটি বা ইংরেজি গ্রন্থের অনুবাদ। কিন্তু প্রত্যেকটি গ্রন্থের ক্ষেত্রে আমরা বিদ্যাসাগরের বইগুলোর মধ্যে একটা অসম্ভব নির্মেদ স্বাচ্ছন্দ্য, গদ্য ভাষার প্রাঞ্জল চর্চা, একটা সুন্দর অন্বয় রীতি, একটা ঝরঝরে ঋজু গদ্য, সেটা দেখতে পাই। ফলত মৌলিক রচনা যেগুলো নয়, যেগুলো অনুবাদমূলক রচনা, সেগুলোর মধ্যেও কিন্তু অসম্ভব প্রাঞ্জল একটা মৌলিকতা রয়েছে। বিদ্যাসাগর শুধুমাত্র যদি সাহিত্য চর্চা করতেন তাহলে কিন্তু তাকে আমরা আরো বড় একজন সাহিত্যিক হিসেবে পেতাম, কিন্তু তিনি তো সাহিত্য চর্চা করবার জন্যই শুধু আসেননি, তিনি এসেছেন কর্মসাধক হিসেবে। তার জীবনের যে ব্রত, শিক্ষা সংগঠনের জন্য, সমাজ সংগঠনের জন্য, নারী মুক্তির জন্য, সেই ব্রতকে তিনি তার নানান কাজের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। তার মধ্যে আরেকটি হচ্ছে তার বিভিন্ন পুস্তক রচনা, বাংলা ভাষায় নানান পুস্তক রচনা। এর মধ্যে আমরা জানি বেতাল পঞ্চবিংশতির মতো রয়েছে শিশু শিক্ষা, বোধোদয়, ঋজু পাঠ, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা ইত্যাদি নানান বই, যেগুলি আমি বারবার বলছি কোনোটা অনুবাদমূলক সংস্কৃত গল্প গ্রন্থ থেকে অনুবাদ করা হচ্ছে, ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য মূলত পাঠ্য হচ্ছে। পরবর্তীকালে আমরা যে সমস্ত পাঠ্যপুস্তকের ইতিহাস দেখব সেখানে বিদ্যাসাগরের রচনাগুলো স্থান করে নিচ্ছে। তারপর যেটা অসম্ভব উল্লেখযোগ্য, যেটা ছাড়া আমাদেরও শিশুকাল থেকে আমাদের মাতৃভাষা শিক্ষা হতো না, তা হলো বর্ণ পরিচয়। 1855 সালে তার প্রথম ভাগ, এবং তারপরে 1855 সালের এপ্রিল এবং জুন মাসে যথাক্রমে প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ প্রকাশিত হচ্ছে। অর্থাৎ ভাষাকে সংস্কার করে, বাংলা ভাষাকে সংস্কার করে প্রথম একটা ঋজু নির্মেদ বৈজ্ঞানিক কাঠামোর উপর দাঁড় করানোর যে পদ্ধতি, এবং ছাত্র পাঠ্য হওয়ার জন্য যে যে বই দরকার, সেই দৃষ্টিভঙ্গিতেই ভাষা শিক্ষার বুনিয়াদটা তৈরি করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণপরিচয় ছাড়াও আমরা জানি তার গল্প গ্রন্থ যেগুলো অনুবাদমূলক রয়েছে, তার মধ্যে মহাভারতের অনুবাদ, সীতার বনবাস, আখ্যান মঞ্জুরি, ভ্রান্তি বিলাস, শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স থেকে তৈরি একটা গল্প গ্রন্থ, এগুলো কিন্তু তখন ছাত্র পাঠ্য পুস্তক হিসেবে প্রচলিত ছিল। সেই সমস্ত বই ছাড়াও আমরা লক্ষ্য করছি তার বিতর্কমূলক পুস্তিকা জাতীয় রচনা। এই বিতর্কমূলক পুস্তিকা জাতীয় রচনাগুলো কিন্তু বিদ্যাসাগরের অন্য আরেকটা ভাষার প্রকাশ ঘটাচ্ছে, সেটা হলো অসম্ভব ঋজু শানিত যুক্তির গদ্য তিনি প্রকাশ করছেন এই সমস্ত রচনার মধ্যে দিয়ে। তার মধ্যে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, বিধবা বহু বিবাহ
রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার এই বইগুলো তিনি বিভিন্ন ছদ্মনামেও প্রকাশ করছেন। কস্যচিৎ উপযুক্ত ভাইপো, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য সহচরস্য ইত্যাদি নানান ছদ্মনামে প্রকাশ করছেন। কেন ছদ্মনাম? না, বারবারই বলছি, সেই সময় হিন্দু রক্ষণশীল গোঁড়া সমাজের যে প্রতিক্রিয়াশীল শক্তি, তারা এতটাই বিদ্যাসাগরকে আক্রমণ করেছিলেন যে বিদ্যাসাগর বিভিন্ন ছদ্মনামে তখন বিধবা বিবাহের সপক্ষে, বহু বিবাহের বিরুদ্ধে বিতর্কমূলক প্রবন্ধ পুস্তক লিখছেন। এই সমস্ত লেখালেখির মধ্যে দিয়েও কিন্তু বিদ্যাসাগরের যে কাজ, তার যে কর্মব্রত, সেই কর্মব্রতই এগিয়ে গেছে। তাহলে আজকের দিনে আমাদের এই একটা আলোচনার 1 ঘন্টার আলোচনায় আমরা যে জিনিসগুলোতে দৃষ্টিপাত করলাম, বলতে চাইলাম, হয়তো সেটা পুনরুক্তি, কিন্তু আমরা বারবারই এই পুনরুক্তি করব এ কারণেই যে বিদ্যাসাগর কোনো রাজনৈতিক দলের বেশ্যাতি করবার জন্য কারুর সম্পত্তি নয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মধ্যে দিয়ে যে রাজনৈতিক সংস্কৃতির হানাহানির একটা অভ্যাস আমরা চারপাশে দেখছি, প্রতিদিন ঘটে যাচ্ছে, তার বাইরে দাঁড়িয়ে আমরা প্রকৃত উপায়ে, প্রকৃত দৃষ্টিভঙ্গিতে বিদ্যাসাগর চর্চার সঠিক পথটি যেন এগিয়ে নিয়ে যেতে পারি, তাই প্রতিদিন আমাদের মননে, আমাদের চর্চায়, আমাদের স্মরণে, শ্রদ্ধায় তিনি জাগ্রত থাকুন, এইটুকু বলে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এতক্ষণ ডক্টর সেন বিদ্যাসাগরের বিভিন্ন দিক সম্পর্কে, বিশেষ করে তার নারী ভাবনার দিকটি, আজকের সময়ে তার চর্চা করার প্রাসঙ্গিকতা কোথায়, এবং তার লেখালেখি, আজকে তাকে স্মরণ করার প্রয়োজনীয়তার জায়গাটা, এই সব দিকটা তুলে ধরে খুব স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, সাবলীলভাবে। আমরা সবাই উপকৃত হলাম শুনে। ধন্যবাদ। তো এই জায়গাতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ এবং আমরা নমস্কার জানাচ্ছি। সেই সঙ্গে আজকের যারা দর্শক হিসেবে উপস্থিত ছিলেন, আমাদের কিছু যান্ত্রিক সমস্যার জন্য কিছু শুনতে তাদের সমস্যা হয়েছে, এইটা সবটা দেখেই তাদের কাছে মার্জনা চাইছি, এবং আজকে উপস্থিত থাকার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং ডক্টর সেন আগামী দিনে নানাভাবে আমাদের উপকারে কোনো সাহায্য করবে, প্রয়োজনে আমাদের সাহায্য করবে, এই প্রত্যাশা রেখে আমাদের নমস্কার জানিয়ে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের এই আলোচনা সভা আমরা শেষ করছি। নমস্কার।